একটা ব্যাপার ছিল, এখন দেখা যাচ্ছে সকলেই মিলেমিশে একা। এটাই কি ভালো দিক, কি মনে করছেন? ভালো দিক তো অবশ্যই। প্রথমে যখন এটা নিয়ে খুব উদ্বিগ্ন হয়েছিলাম, আতঙ্কিত হয়েছিলাম, কিন্তু যখন রাজ্য জুড়ে সমস্ত বিজ্ঞানকর্মী, নদী পরিবেশ কর্মীরা এবং সামাজিক সংগঠনগুলো এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামলো, তখন আমাদের মনে হয়েছে যে এই ঘটনা কিন্তু মরণোত্তর চক্ষুদান, দেহদান এবং এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে এবং অবশ্যই সমস্ত সংগঠনকে একত্রিত করতে পেরেছে এই ঘটনা। অন্ধত্ব দূরীকরণে মায়ের মরণোত্তর কর্নিয়া প্রদান করে বিজ্ঞান মনস্ক শিক্ষক আমির চাঁদ শেখকে যেতে হয়েছিল জেলে। শান্তিপুর মরমী ও সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে সচেতনতার পথসভা সংবর্ধনা অনুষ্ঠান, যেটা আগামী দিনে আমাদের এই আন্দোলনকে অবশ্যই পথ দেখাবে। আর একটা জিনিস বোঝা যাচ্ছে, সাধারণ মানুষ যারা জানেন না এই ব্যাপারে, সচেতন নন, তারা কিন্তু প্রতিবন্ধকতা নয়, বরং এটা যেটা বলছিলেন আপনি, ধর্মীয় যে মৌলবাদ বা ধর্মীয় যে অজ্ঞতা যাদের মধ্যে রয়েছে, সে যে কোনো সম্প্রদায়ের হতে পারে, তাদের কাছেও কি যাওয়ার সময় এসছে বলে মনে করছেন? অবশ্যই এসছে। একদিকে যেমন ধর্ম সম্প্রদায়গুলো যারা নিয়ন্ত্রণ করেন তাদের কাছেও যেতে হবে, পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন এবং সমস্ত রাজনৈতিক, সামাজিক সমস্ত সংগঠনের কাছেই যেতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে, কারণ যারা সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করেন, আমরা যদি সেই মানুষদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে না পারি, তাহলে আমরা এগোতে পারবো না। আমরা আশা করি সে কাজে আমরা সফল হব। আর একটা প্রশ্ন, যে এত গুরুত্বপূর্ণ একটা কাজ, যেখানে সরকার বলছেন, উনি বলছেন যে নিয়ম আছে, আইন আছে, সেখানে ইমপ্লিমেশনের ক্ষেত্রে তারা এত সচেষ্ট হচ্ছেন না কেন? সচেষ্ট হচ্ছে না কেন? দেখুন, বেশ কিছু কাজ আছে আমাদের সমাজে যেগুলো রাষ্ট্রের করার কথা। নদ নদী ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে, এই কাজগুলো করার কথা তো রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র করছে না। রাজনৈতিক দলগুলোর ভূমিকা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এক্ষেত্রে সেগুলো গৌণ হয়ে যায়। বরং যে সংগঠনগুলো কাজ করছে তারাই হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো এই কাজগুলো করছে। আমরা আশা করব আগামী দিনে আমরা এই কানে জল ঢোকানোর কাজটা করব এবং রাজ্য জুড়ে সমস্ত সংগঠনগুলো, সমস্ত বিজ্ঞান, নদ নদী পরিবেশ আন্দোলনের কর্মীরা, মরণোত্তর দেহদান চক্ষুদান আন্দোলনের কর্মীরা এই কাজটা করতে সফল হবে এবং এই ঘটনাটাকে সামনে রেখে আমরা আরও বেশি সংখ্যক মানুষের কাছে এবং প্রশাসনের কাছে আমরা পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি। সরকারি আধিকারিক যারা দায়িত্বে থাকেন বিভিন্ন রকম প্রশাসনের দায়িত্বে বা প্রশাসনিক ব্যাপারে, তাদের ক্ষেত্রে তো দায়বদ্ধতা থাকেই, কারণ তারা যখন মিটিং হয় তখন তো তারাও এগ্রি থাকেন সেই বিষয়গুলোতে। সে প্র্যাকটিক্যালি কি তাদের পাশে পাওয়া যায়? তাদের দায়বদ্ধতা থাকে, কিন্তু প্রচণ্ড ঢিলেঢালা, যে কারণেই তারা এই কাজগুলোকে ঠিকমতো গুরুত্ব দিয়ে করার ক্ষেত্রে সহযোগিতা করেন না। আশা করব তাদেরকে এই কাজে দায়বদ্ধতা পূরণের জন্য আমরা তাদেরকে সচেষ্ট করাতে পারব। আপনার নাম, পরিচয়? আমার দীপক রায়, একজন নদ নদী পরিবেশ বিজ্ঞান আন্দোলনের সহকর্মী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অ্যাকচুয়ালি 8 তারিখে যে ঘটনাটা ঘটেছিল সেটা সরাসরি শান্তিপুর মরমী থেকে সংগ্রহ করা হয়েছিল এবং তার ফলে যে ডিফেন্ড করবার প্রয়োজন ছিল, শান্তিপুর মরমী যে বিক্রি হয়নি, যারা দান করেছেন, এই বিষয়গুলো আমরা আমাদের মতো করে যেভাবে করি সব তথ্য দিয়েছিলাম। তারপরে যাই হোক, ঘটনার পরম্পরা সবাই জানেন, ওদের একটা জামিন হয়েছে। জামিন হওয়ার পর আমাদের একটা মনে হয়েছিল যে ওদের একটা শান্তিপুর থেকে, শান্তিপুর মরমীর পক্ষ থেকে এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ওদের একটা সামাজিক সম্মাননা জ্ঞাপন করা এবং ওদের শান্তিপুর মরমী সম্বন্ধেও কিছুটা অ্যাওয়ারনেস করানো, যে শান্তিপুর মরমীতে যে কাজগুলো হয় সেগুলো আইন মেনে, নিয়ম মেনে করা হয়। এই জন্যই আজকে এই সামাজিক সম্মান। প্রথম যে ডাক্তারটা এসেছিলো তার ফলে তো অনেকেই, মানে প্রশ্নগুলো এমনটাই ছিল যে যে সংস্থা কর্নিয়া সংগ্রহ করছে তার বৈধতা নিয়ে, সে চুরি করছে কি না, এবং চুরি কথাটাই ব্যবহার হয়েছিল। সেক্ষেত্রে কী মনে করছেন, সংগঠনের এটা একটা বড় ধাক্কা? অ্যাকচুয়ালি আমাদের কাছে কেউ কোনোভাবে জিজ্ঞাসা করেননি যে আপনাদের কি পেপারস আছে, কেন সংগ্রহ করেছেন, কেন করেননি, কী ব্যাপার। আমরাই উপযাচক হয়ে তাদের কাছে পাঠিয়েছিলাম যে বলুন আইসিকে, বলুন সিএমওইচকে জেনে নিতে, কিন্তু আমরা প্রথমে যেটা ভাবেন সবাই, কিন্তু উল্টোটা আমাদের হয়েছে। আমার মনে হয় এর ফলে চক্ষুদান বা কর্নিয়া দানকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ খুব অল্প সময়ের মধ্যে এক ঝটকায় সবাই জেনে গেছে এবং এতে কিন্তু মানুষের যাদের ইচ্ছা আছে তারা কিন্তু আরও প্রবল হবে এবং যেখানে একটা বাধা ছিল সেই বাধাটা কিন্তু আমির চাঁদ আজকে ছিঁড়ে দিয়েছে, যে সেই বাধাটা কিন্তু আজকে আর মানুষের কাছে নেই। মানুষ না আমি আমার প্রিয়জনের কর্নিয়াটা দেবো, হয়তো আমির চাঁদ দিয়েছে, কী হয়েছে। এই প্রথম প্রস্তাবটা কীভাবে এসেছিলো আপনার কাছে? অ্যাকচুয়ালি দীপকবাবু একটা টেলিফোন করে আমাকে জানিয়েছি, ফোন করে বললেন নিতে হবে। তারপর আমি তাকে বললাম যে আপনি আমাকে
নাম, ঠিকানা, অ্যাড্রেস এটা একটু পাঠিয়ে দিন। এই হচ্ছে, তারপরেই পরবর্তীতে যা যা করা হয় তাই। তার মানে অমিত চাঁদবাবুর সাথে আপনার কথা হয়েছিল? অমিত চাঁদবাবুর সাথে সরাসরি আমার কথা হয়নি। দীপক দার সঙ্গে কথা হওয়ার পরে? তারপরে অমিত চাঁদবাবুর ঠিকানাই পাঠিয়েছিলেন, অমিত চাঁদবাবুর ঠিকানাই আমাদের কালেক্টররা নিয়ে গিয়েছিলেন। সেদিনকে কে কে গিয়েছিলেন? আমাদের অমৃত শিকদার গিয়েছিলেন এবং রঘুনাথ কর্মকার গিয়েছিলেন সংগ্রহ করতে, আর দ্বিচক্র জানে। আচ্ছা, সংগ্রহ হওয়ার সময় কোনো সমস্যা হয়নি? কোনো হয়নি। পরবর্তীকালে ওরা কি সেখান থেকে চলে আসার পরে? চলে আসার পরেও না, আমি সন্ধ্যেবেলার 7:30 8টার সময় জানতে পারলাম যে ওখানে একটা সমস্যা কিছু হচ্ছে গ্রামবাসীদের, যে কর্নিয়া বিক্রি হচ্ছে। তো তখন ন্যাচারালি আমি এখান থেকে সিএমএইচ অফিসের আধিকারিককে বললাম যে এরকম একটা ঘটনা ওখানে ঘটেছে, আমরা সংগ্রহ করি। সিওমএস তো আপনাদের এই সংগঠনের সংস্থার ব্যাপারে সমস্তটাই অবহিত? একদম বৈধ, অবৈধ কিছু নেই। বিষয়টা সম্পূর্ণ জানেন, প্রতি মাসে যা সংগ্রহ হয় সেটা সিএমএইচের মাধ্যমে কী বলে আমাদের চোখের আলোতে চলে যায়। তো সেক্ষেত্রে তাদের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের কাছেও তো তথ্য থাকা উচিত, বা সেই সময় জেনেছেন? আপনাদের সঙ্গে কোনো কথা হয়েছিল? কোনো ব্যক্তি, পুলিশ প্রশাসন বা সাধারণ প্রশাসন আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, কোনো কথা বলেনি। প্রথম যেটা ওনারা বলছিলেন যে এটা মফ হয়েছে, সেটা থেকে রেস্কিউ করা হয়েছে, পরবর্তীকালে ভাবা গেছে যে তাদের নামে কেস দেওয়া হবে? একদম ভাবিনি। আমি ঘটনাটার সাথে অনেকটাই রাত্রি পর্যন্ত তার সাথে যোগাযোগ রেখেছিলাম এবং তারা আমাদেরকে বললেনও যে কিছুক্ষণ পরে হয়তো একটু সাবসাইড করে গেলে ছেড়ে দেবে। তারপরে অনেক রাতে এটা হয়েছে, পরদিন সকাল থেকে আমরা এগুলো জানতে পারি। অমিত চাঁদবাবু যেটা বলছিলেন যে উনিও মানে অনেক যোগাযোগ করেছেন কর্নিয়া সংগ্রহ করার ব্যাপারে এর আগে, বা ট্রেনিং নিতে যাওয়ার ব্যাপার হয়েছে, এগুলো কি মানে আপনাদের মাধ্যমে না অন্য কোনো সংস্থার থেকে কাজ করতেন উনি? উনি অন্য কোনো সংস্থা থেকে গিয়ে আড়াইও থেকে ট্রেনিংটা নিয়ে এসেছেন। আচ্ছা, তো এবার কি মানে এই যেটা কথা উঠে আসছিল যে বিভিন্ন রকম এই মৌলবাদী ব্যাপারটা, বা ধরুন ধর্মীয় অজ্ঞতা কিছু থাকে যেখানে সেইখানে যদি ধর্মীয় ভালো বিশ্বাসযোগ্য যিনি আছেন তাদের মাধ্যমে অ্যাওয়ারনেস করা, এরকম কি আগামী দিনে কোনো পরিকল্পনা রয়েছে? দুটো মানুষের ভেতরে একটা সেকশন আছেন যারা খুব লিবারাল, আর একটা কনজারভেটিভ। সেই কনজারভেটিভ মানুষগুলো এর মাধ্যমেই কিন্তু তারা অনেকটাই চিন্তা করবেন, ভাববেন, দেখবেন, এবং আগামী দিনগুলোতে এই কাজটা কিন্তু আরও অনেকটা সুগম করে দিয়ে গেল, যে দেয়া যেতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। এবং সবথেকে বড় সুবিধা যেটা, আপনারা যদি খোঁজ নেন যে এই কর্নিয়াগুলো কারা পাচ্ছেন, কোনো ধর্মের, নির্দিষ্ট ধর্মের না, সবাই যারা কর্নিয়া খারাপ তারাই পাচ্ছেন। এই বিষয়টা হলে পরেই তো বোঝা যাবে তাহলে আমি কোথায় পাবো, আমার যদি প্রয়োজন হয় রক্ত আমি কোথায় পাবো। আরেকটা বলছেন চিকিৎসা বা গবেষণা সংক্রান্ত কাজেও তো লাগে? অবশ্যই যেমন রক্তের ব্যবহার করতে না আজকে অভিজ্ঞ ডাক্তারবাবুরা তৈরি হবেন তো? অবশ্যই। কর্নিয়া রিসার্চ তো বিশেষ কিছু এগোয়নি, কর্নিয়ার গবেষণা তো ভালোভাবে হবে, এর থেকে অনেক সুযোগ পাবেন। তাহলে একমাত্র উপায় হচ্ছে মৃত মানুষের কাছ থেকে সংগ্রহ। এখনো পর্যন্ত কর্নিয়া জনিত অন্ধত্বতা দূর করতে গেলে পারে কর্নিয়া দরকার, সেই কর্নিয়া পাওয়ার জন্য একমাত্র মৃত মানুষই কর্নিয়া দান করতে পারেন, জীবিত অবস্থায় কর্নিয়া দান করা যায় না। আর রক্তের ক্ষেত্রেও তো মানে জীবিত মানুষের কাছ থেকে ছাড়া অন্য কোনো উপায় নেই, কোনো অল্টারনেটিভ নেই। লিভারের কিছু অংশ দিতে পারেন জীবিত অবস্থায়, একটা কিডনিও অনেক সময় দেওয়া হয়, কিন্তু কর্নিয়া দেওয়া যায়। তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে যখন সরকারি নিয়ম, ওনারা দীপকবাবু বলছিলেন যে কেন্দ্রীয় আইন আছে, তো সেই আইনের ব্যবহারিক প্রয়োগটা ঠিক নয়। আইনটাকে তো এক্সিকিউট করতে হবে, যারা চালাবেন তাদের জানতে হবে আইনটা। তারা যদি না জানেন তাহলে তো আইনটাকে তো এক্সিকিউট হবে না, এরকম বাধা আসবে। সুতরাং সেইটাকে নিয়ে আমাদের অ্যাওয়ারনেস করা, এই অ্যাওয়ারনেস করতে তো আমরা একটা ভালো জায়গায় তো পৌঁছেছি। উনি তো একজন শিক্ষক, তো শিক্ষকতার পেশার সঙ্গে চাকরিতে কোনো প্রভাব পড়বে না? কারণ যেহেতু একটা জেল হাজতের মতন বিষয় হলো এখন, সেই যে শেষ কথাটা যেটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি তাদেরকে বলেছি, কিন্তু শেষ কথাটা আপনাকেও আমি বলবো যে এর যে শেষটা হবে, কেসটা মিটে যাওয়ার বা কী হলো, পানিশমেন্ট হলো না ডিসমিস হলো, এইটা কিন্তু আপনারা একটা স্টোরি করবেন বা খবর করবেন। মানুষ হ্যাঁ শুনেছিলাম একটা তো কর্নিয়া নিয়ে এরকম জেল হাজত হয়েছিল, তারপর কি হয়েছে, তারপর শেষ যে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু আপনাদেরকেই প্রচার করে দিতে হবে, যেমনভাবে আপনারা এটা করেছেন। আরেকটা হচ্ছে প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা তো যখন আপনারা মিটিং করেন জেলা স্তরে, রাজ্য স্তরে, এরকম বিশিষ্ট মানুষজনই থাকেন সকলে, তো তারাই পরবর্তীকালে তারাও যদি এসে যান, আজকে জেলার আধিকারিক বিভিন্ন ধরনের, তারা যদি বিষয়টির পাশে দাঁড়িয়ে যান তাহলে অনেকটাই সহজ হয় নাকি? অনেক সুবিধা হয়। বললাম, প্রশাসনের যদি একটু সহযোগিতা থাকে বা পাই আমরা এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি যে আগামী 1 বছরের মধ্যে এই গ্রামটাতে আমরা অ্যাওয়ারনেস করব, অঙ্গীকার করাবো, এবং কোনো মানুষের মৃত্যু হলে তার কর্নিয়াটা সংগ্রহ করে অন্তত ওই যে গ্রামটা প্রমাণ করবে
যে আমরা এখানে একটা গ্রাম যেখান থেকে সব মৃতদেহ থেকে কর্নিয়া দান করা হয়, এবং এটা পশ্চিমবাংলা না ভারতবর্ষের ইতিহাসে এটাকে করতে হবে। আজকে যে তারিখে দাঁড়িয়ে কথা হচ্ছে সেই তারিখ পর্যন্ত আপনাদের সংগ্রহের পরিমাণ? সংগ্রহের পরিমাণ এই মাসের কথাটা আমি বলছি, 11 জোড়া কর্নিয়া সংগ্রহ হয়েছে। আর যেদিনকার এই ঘটনাটি ঘটে সেদিনকার কি আরও সংগ্রহ ছিল? সেদিনকে 2 জোড়া, সকালবেলা 1 জোড়া কর্নিয়ার সঙ্গে শান্তিপুরতে হয়েছিল, তারপরে আমি মায়ের কর্নিয়ার সঙ্গে হয়েছে। আপনার নাম, পরিচয়? একটা জেল হাজত বা যা কিছু, তাতে কি কোনো পেশাগত সমস্যা, চাকরিতে কোনো সমস্যা পড়বে বলে মনে হচ্ছে? না, আশা করি এটা পড়ার কথা নয়। এবং হচ্ছে যদি কী বলবো, প্রশাসন যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। আর প্রশাসন যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে কিছু ক্ষেত্রে এতে সমস্যা হওয়াটা স্বাভাবিক। আপনি বললেন আপনার ইন্সপায়ার মানে যাদের কাছ থেকে ইয়ে পড়ছে তার মধ্যে ঠাকুমাও আছেন। হ্যাঁ। তা সেই আমলের মানুষ যেটা বুঝলেন, আমরা দুটো প্রজন্ম পরে এখনও বুঝতে পারছি না। না, বুঝতে পারছি না বলতে ভুল হবে, আমরা বোঝার চেষ্টা করি না। বোঝার চেষ্টা এখন যেটা হচ্ছে, এক কথায় যেটা স্বার্থের যে জায়গা দাঁড়িয়ে গেছে, আমার বিষয়টা যে আমার ছাড়াও যে আরও যে অন্য মানুষ হয়েছে, মানুষের পাশে দাঁড়ানো, সেই জায়গাটাই এখানে নেই। শুনলাম আপনিও নাকি কর্নিয়া সংগ্রহ ক্ষেত্রে নাকি ট্রেনিং নিতে গিয়েছিলেন বা এরকম না, আমি কর্নিয়ার সংগ্রহের আমার ট্রেনিং নেওয়া হয়ে রয়েছে, সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে। এবং হচ্ছে আমি নিজেও কলকাতা মেডিকেল কলেজে ওখানে কর্নিয়ার সংগ্রহ করেছি এবং কাউন্সেলিংও করেছি ট্রেনিংয়ের অবস্থাতেই। তো সেক্ষেত্রে মূল সমস্যাটা যেটা হয়েছিল সেটা কি মানে কোনো স্থানীয় কোনো সম্পত্তি সংক্রান্ত বা কি 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 সমস্যা? অ্যাকচুয়ালি সমস্যা সেমন কিছু নয়। মেন হচ্ছে যারা এটা করেছিল, এক কথা তারা নিজের নামটা ঠিকমতো লিখতে পারে না, এবং তারা কী বলবো, এক কথা হচ্ছে ক্ষমতার অপব্যবহার যেটা বলা হয়, মানে অজ্ঞতা থেকেই হয়েছে বলবো। হ্যাঁ, একদম অ্যাকচুয়ালি অজ্ঞতা থেকে, পুরোটাই অজ্ঞতা থেকে। এবং হচ্ছে নিজেরা জানি না সেটাও একরকম হচ্ছে, ওরা অভিযোগ করতে পারে, কিন্তু তার সঙ্গে কোথাও থানার আইসি সে নিজেই, অমলেন্দু বাবু, উনি নিজেই এটা হচ্ছে মদত দিয়েছে, যেটা এক কথা বলা হয়। তার মানে যারা পড়াশোনা করেছেন, প্রশাসন দায়িত্বে আছেন, তাদের গাফিলতিতে এই জায়গাটা তৈরি এটা হয়েছে। হয়েছে, কিন্তু কারণ হচ্ছে যে কজন এরা করেছে তারা কেউই পড়াশোনা জানে না। তারা যেভাবে কার দ্বারা বা কি জানি না, কিন্তু তারা যে অভিযোগটা করেছে ওখানে পুলিশ সদর্থক ভূমিকা নিলে পরে সেইটা আসতো না। আর একটা বলছি, যেটা মাসিমা গণদর্পণ বা কোথাও এরকম সই করা ছিল, এটা প্রায় 2 বছর মতো আগে, 2024 সালে হচ্ছে গণদর্পণ ওখানে একটা উনি ফর্ম ফিল আপ করিয়েছিলেন, করার পরে আমাকে এসে বলে যে এই ব্যাপারে এটা করেছি। তো সেই সময় কি আপনারা কি দেখাতে পারেননি? হ্যাঁ, সেটা আমি দেখিয়েছি। সেই ফর্মটা তো আর আমার, কারণ হচ্ছে আগে অঙ্গীকার, এটা কোনো মূল্য নেই, মূল্যহীন পুরো একদম। এবং হচ্ছে সেটা ভারত সরকারের আইনেই রয়েছে। মূল্য হচ্ছে যখন কেউ মারা যাবে, তার যারা পরিবারের যারা আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। আপনাদের যে শরিক, যেটা হচ্ছে আগে যেটা করা থাকে সেটা হচ্ছে প্রচার, ওটা হচ্ছে প্রচার, জনসচেতনতা যেটা বলা হয়। এবং ওই মুহূর্তে যে ওরা কপি দিয়েছিল কি দেয়নি সেটা জানি না, কিন্তু পরবর্তীতে আমরা অফিসের সঙ্গে যোগাযোগ করার পরে অফিস তার কপিটা পাঠায়। ভাই বোনেরা আপনারা যে কজন আছেন, কজন? আমরা 7 ভাই বোন। তারা প্রত্যেকেই রাজি ছিলেন? হ্যাঁ, তার সামনে এবং হচ্ছে এখান থেকে ডাক্তারবাবুরা যারা গিয়েছিলেন তাদের সামনে সব কথা হয়েছে। কনসার্ন দেওয়ার জায়গা কজন ছিল? 3 জন। 3 জন। আর বাকি 4 জনে তো আর লেখার জায়গা নেই। না, কিন্তু আমার কনসার্ন ছিল। তার মধ্যে আমার ছোট ভাই, সে হচ্ছে হায়দ্রাবাদে থাকে, সে প্লেনে এসছে। তো যখন ওর সঙ্গে আগেই যখন কথা হয়, তোরা যেটা ভালো বুঝে সেটা কর, এই বলতে ছিল। উনি তো কোর্টেও তাই বলেছেন পরবর্তীকালে। এবং হচ্ছে ওর ওয়াইফ ছিল সঙ্গে, ও দেবেন ওই ছবিতে দেওয়া আছে, ওর ওয়াইফও ছিল ওখানে। এবং মেজো ভাই তার সই রয়েছে, বর্দা রয়েছে, আমার রয়েছে। তাহলে আপনাদের যারা মানে মা আপনাদেরই, তো সেক্ষেত্রে আপনারা সবাই রাজি হলেন, অথচ কমপ্লেন তাহলে কাকে দিয়ে করানো হলো? ওরা হচ্ছে প্রতিবেশী তারা করেছে। মানে আপনাদের বিষয়টা প্রতিবেশীরটাই গুরুত্ব বেশি দেওয়া হলো, অথচ আপনাদের কোনো গুরুত্বই দেওয়া হলো? যেটা হচ্ছে আমাকে 8টার সময় যখন নিয়ে যাওয়া হয়, আমাকে আমার পরিবারের সবাইকে নিয়ে অথচ রাত 1টা পর্যন্ত বসিয়ে রাখলো, তখনও বলতো আইসি কী বলবো, 1 মিনিট সময় হলো না, হয় আমার কাছে আসা বা আমাকে ডাকা যে বিষয়টা কি বলুন, কারণ উনি ওনার ওই চেয়ারের অপব্যবহার করেন। উনি একবার বলছিলেন যে রেস্কিউ করা হয়েছে, মানে একটা মপ হয়েছিল, তাই এখান থেকে আপনাকে রেস্কিউ করে নেওয়া হয়েছে। রেস্কিউ করে তাহলে তো আমাকে জানবে, যে আমাকে যখন কেস করছে, আমাকে যখন গ্রেপ্তার করছে, আমার নামে যখন এফআইআর করছে, তখন তো আমাকে জানবে। ন্যূনতম জানেনি, কোনো কিছু না। এমনকি উনি ওনার চেম্বারে ছিলেন, আর আমি হচ্ছে টেবিলের ডিউটি ওখানে বসে আছিলাম। অন্যান্য পুলিশকর্মী যারা ছিল তাদের বক্তব্য যে না, আপনি ভালো কাজ করেছেন, আপনার কাছে ছেড়ে দেবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিষয়ে ঠিক 1টার পরে তখন আমি জানতে পারলাম অন্যান্য পুলিশকর্মীদের মাধ্যমে
যে জানি না আইসি সাহেব কি বুঝলেন। মানে আপনি তো ভাবতে পারেননি যে গ্রেপ্তার হতে হবে না? হ্যাঁ, মানে সবার একই কথা, জানি না আইসি সাহেব কি বুঝলেন। সবার মানে যত কনস্টেবল বা অন্যান্য যে পুলিশ কর্মচারী ছিল তাদের বক্তব্য একটাই, জানি না আইসি সাহেব কি বুঝলেন। আপনার মাধ্যমে এখনো পর্যন্ত কতজন মানে সংযোগ করে দিয়েছেন কর্নিয়া প্রদানের জন্য এরকম? আমরা অনেকে করেছি হচ্ছে আমরা বিভিন্নভাবে সারা রাজ্যে যখনই আমাদের কাছে ফোন আসে তখন আমরা সে কাছাকাছি যারা দিতে পারে বা আরও অন্যান্য একাধিক জায়গায় আমরা ফোন করি যে এই জায়গায় হয়েছে, তাহলে কে নিতে পারবে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পৌঁছতে হয়। সেই জন্য ওখানে যাওয়া হয়, যে সেই ফ্যামিলি যখন ফোন করে তখন আমরা তাকে পাঠাই এইখানে। তাহলে কি মনে করছেন এই যে বিষয়টি হলো, এটা কি মন্দের ভালো হলো? না, মন্দের ভালো বলতে এখনও যেটা আছে, প্রশাসন যদি সঠিক পদক্ষেপ নেয়, ওই যে আইসি সাহেব অমলেন্দুবাবু বা যারা ওই অভিযোগ করেছে এদের বিরুদ্ধে যদি সঠিক পদক্ষেপটা নেয়, তাহলে এটা আরও সাধারণ মানুষ এগিয়ে আসবে। আর তা না হলে যদি সঠিক পদক্ষেপ না হয় তাহলে সাধারণ মানুষের ভয় পাবে। এবং আমরা তো সমাজকর্মী যারা আছি আমরাও তো সেই একই ব্যাপার। আপনাদের পক্ষ থেকেও তো এই ধরনের অভিযোগ করা হয়েছে? না, আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ এখন করা হয়নি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের যাদের বিরুদ্ধে বলছেন, যারা এই বিভ্রান্ত তৈরি করলো, হ্যাঁ, তার সঙ্গে যারা যুক্ত, তাদের এখনো কোনো শাস্তি কিছু হয় না। তো আগামী দিনে এই কাজটা করতে গেলে কি মনে হচ্ছে, মানে সকলে একত্রিত হয়ে যাচ্ছে, এটা একদিক দিয়ে ভালো হলো? হ্যাঁ, এটা আমাদের অন্যান্য যে সংগঠনগুলো আছে সেগুলো একত্রিত হয়েছে, এটা খুবই ভালো। কিন্তু আমরা সবাই এটা নিয়ে প্রশাসনকে চাপে রাখবো, যাতে এদের সঠিক পদক্ষেপ যারা নেওয়া হয়, যাতে পরবর্তীতে সাধারণ মানুষ, অর্থাৎ আমরা এই যে ব্লাড ডোনেশন বা এই কর্নিয়া ডোনেশন, এইগুলোতে সাধারণ মানুষও উপকৃত হয়। এবং এটা সরকারের কাজ, সরকারের করার কথা, কিন্তু সেটা আমরা করি, সমাজ সেবক যারা তারা করি। এই এখন দেখা যাচ্ছে কারোর অপারেশন হবে বা কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের রক্ত দরকার বা কর্নিয়া যাদের দরকার, সেগুলো তারা পাবে না, তার ভুক্তভোগী সাধারণ মানুষ। যেটা রাষ্ট্রের করার কথা বা দেশের সরকারের করার কথা, সেটা আমরা সাধারণ মানুষের করি। আপনার নাম? আমার নাম আমির চাঁদ শেখ, একজন বিজ্ঞান বা মুক্তমনা চিন্তা ভাবনা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,